B3 ডিজিটাল বিশ্ব বঙ্গ বিনোদন। নমস্কার, B3 ডিজিটালে আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাই, আর সেই সঙ্গে জানাই আমন্ত্রণ। আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে মাথায় নিয়ে আমি রয়েছি সুপর্ণা চ্যাটার্জি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা ভারতের বিনোদন জগতের সমস্ত খবর, সমস্ত সাক্ষাৎকার, সমস্ত রকমের পডকাস্ট আপনাদের সামনে বা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের সঙ্গে পেয়ে গেছি আরেকজন নতুন অতিথিকে। তিনি একজন আইনজ্ঞ, মানে তিনি একজন অ্যাডভোকেট বাই প্রফেশন, তিনি একজন অ্যাডভোকেট, বাই প্যাশন তিনি একজন অ্যাক্টর, তিনি একজন স্টোরি রাইটার। তার সম্পর্কে বললে কম বলা হবে, আমি সরাসরি তার কাছে চলে যাব, কারণ তারও ঝুলিতে রয়েছে কিন্তু বেশ কিছু অ্যাওয়ার্ড, বেশ কিছু সম্মান। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিখ্যাত অভিনেতা এবং স্টোরি রাইটার বিক্রম দেব সেনগুপ্ত। নমস্কার। আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি, আশা করি আমাদের দর্শকরাও আপনাকে পেয়ে খুবই আনন্দিত হবেন। সেই সঙ্গে আপনার কাছে কিছু আমি কোয়েশ্চেন রাখবো। আপনি তো প্রফেশনালি একজন আইনজ্ঞ, মানে একজন লয়ার, অ্যাডভোকেট, তো পাশাপাশি এই স্টোরি রাইটার বা পাশাপাশি অ্যাক্টিং, এগুলো কি আপনার প্যাশন ছিল, বা এগুলো কি মানে এখন এটা প্রফেশন হয়ে গেছে না কি, একটু যদি বলেন আমাদের দর্শকদের। প্রথমেই B3 ডিজিটালকে অনেক মানে শুভেচ্ছা, ভালোবাসা, এবং এই যে প্ল্যাটফর্ম একটা দেওয়ার জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা ইন্ডিপেন্ডেন্টলি ছবি বানায় তাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বা এমন একটা স্টেজ দেওয়ার জন্য তাদের প্রথমত অনেক ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত হলো বাই প্রফেশন আমি একজন অ্যাডভোকেট, এবং আমি আমার প্র্যাকটিস শুরু করি 2018 মার্চের থেকে। তার আগে অবধি সিনেমাকে পাগলের মতো ভালোবেসেছি এবং এখনও বাসি, কিন্তু একজন মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়, যে প্রবলেমটা হয় সেটা হলো সিনেমার লাইন, নোংরা লাইন, কেমন কি হবে, ধাক্কাধাক্কি, কম্পিটিশন, মারামারি, এইগুলো চলতেই থাকে। তো এত নেগেটিভিটির মধ্যে দিয়ে যখন আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমার যে ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটাকে ডিমিনিশ করে দেওয়া হলো, তো তখন আমি ভাবলাম যে তাহলে এটা নিয়ে আমার আর কন্টিনিউ করা হলো না বা হবে না। পরবর্তীকালে লিখতাম, ছোট করে লিখতাম, ছোট করে গল্প তৈরি করতাম, সাজাতাম, কিন্তু কখনো সেটার কোনো প্ল্যাটফর্ম পাইনি বলার জন্য। তো 2016 সালে আমরা কি করলাম, আমরা কিছু বন্ধু মিলে শুরু করলাম কাগজ কলম পত্রিকা, যেখানে আমাদের ইচ্ছা ছিল বা আমাদের অবজেক্টিভ ছিল আমাদের মতো যারা স্ট্রাগল করছে কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তো তাদের জন্য একটা প্ল্যাটফর্ম প্রথমে তৈরি করলাম লেখালেখির মাধ্যমে। এবং সেই ম্যাগাজিনটা যখন দেখলাম যে ভগবানের কৃপা এবং সবার সাপোর্টে লোকজন কিনছে, জানছে, এবং তারা দাবি করছে যে এর পরবর্তী এডিশন বার হোক, সেখান থেকে দাঁড়িয়ে তখন আমার মনে হলো যে না, লেখার জায়গাটা এবং যারা নতুন যারা লিখতে আসবে বা লেখান, তাদের প্যাশন, তাদের লেখনী তাদের খুব ভালো, ধারালো, কিন্তু তারা প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমরা তাদেরকে প্রান্তিক জায়গা থেকে নিয়ে এসে একত্র করে তাদেরকে সেই প্ল্যাটফর্মটা 2016 সালে তৈরি করলাম। এবং পরবর্তীকালে যখন আমি আইন পাশ করলাম 2017-তে, তারপরে 17 শেষে আমি LLM-এ ভর্তি হলাম, পাশাপাশি আমি প্র্যাকটিস শুরু করলাম ব্যাংশাল কোর্টে। তারপরের থেকে যখন নিজে কামানো শুরু করলাম, তখন থেকে আমি বাড়িতে আবার সেই প্রস্তাব রাখলাম যে আমি সিনেমাটা নিয়ে কন্টিনিউ করতে চাই, কারণ নিজের প্রফেশন তো অলরেডি দাঁড়িয়ে গেছে, প্রফেশনটা এসে গেছে, হ্যাঁ, এস্টাবলিশড অলরেডি, তো শুরু করাই যেতে পারে। তো সেই কারণে আমি আবার সেই প্রস্তাবটা রাখলাম বাবা মার কাছে, এবং পুনরায় যখন এই প্রস্তাবটা রাখলাম তখন বাবা মার আপত্তি করেননি। না খেয়ে দিয়ে দিনের পর দিন কাটিয়েছি, এবং সেখান থেকে পকেট মানি জোগাড় করে 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 তারপরে আমার প্রথম যে সিনেমাটা আমি বানাতে পেরেছিলাম।
অনেক স্ট্রাগল, কারণ বাবা মা যেহেতু সাপোর্টে ছিল না, তাদের মন জুগিয়ে চলাটাও আমাকে দেখতে হতো, এবং বাবার থেকেও বেশি চাওয়া যেত না। কথাতেই তো আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। এখন সেই কেষ্ট পেয়ে গেছেন আপনি? এখন সেই জায়গাটায় অল্প একটু পৌঁছেছি, কিন্তু আমি মনে করি এইটাই যে আই এম স্টিল লার্নিং। আমি যত বড়ই হয়ে যাই না কেন, আমি লার্নিং ফেজেই থাকবো। তার কারণ শেখার কোনো শেষ নেই, এবং এখানে আরও উন্নত মানের কাজ, আরও নতুন নতুন কাজ হচ্ছে, এবং নতুন কিছু শেখার সব সময় আছে বিভিন্ন ফিল্ম মেকারদের থেকে। তো তাদের থেকে সেই লার্নিংটা আমার প্রতিদিনের মানে উপপাদ্য, যেটা আমি গ্রহণ করছি এবং সেইভাবেই এগিয়ে চলার চেষ্টা করছি এখনো। শুনে খুব ভালো লাগলো যে সত্যি কথা, যারা হয়তো এরকম কষ্ট করেছেন তারাই হয়তো আজকের দিনে একটা পজিশনে এসে গেছেন, বা সবার মনোগ্রাহী হয়েছেন, সবার মনকে ছুঁতে পেরেছেন, সব থেকে বড় কথা। আর সেই মনকে ছুঁতে পেরেছেন বলেই আজকে উনি এই জায়গায়। আর ওনার জন্য অবশ্যই শুভকামনা আমাদের থাকলো, আমাদের তরফ থেকে, সকলের তরফ থেকে, যে আপনি আরও এগিয়ে যান, আরও আপনার অনেক নাম হোক, আপনি আরও অ্যাক্টিং করুন, আমরা যাতে দেখতে পাই আপনাকে, এবং অবশ্যই স্টোরি রাইটার হিসাবে দেখতে পাই। পাশাপাশি আপনার প্রফেশনও এগিয়ে যাক। প্রফেশন তো রয়েইছে, প্রফেশনকে না রাখলে হয়তো আজকে এই পথে আসতে পারতেন না, যেটা হ্যাঁ উনি বললেন। ইনফ্যাক্ট আমার মনে হয় যে কোনো মিডল ক্লাসের ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি হলেই কিন্তু এটা একটা আমাদের হয়েই যায় যে এই প্রফেশনকে বেছে নেওয়ার আগে একটা নিজের কিছু করো, একটা বেটার কিছু জায়গায় পৌঁছে যাও, তারপর তুমি করো তোমার মতো এই প্রফেশনে এসো। এই যে আমাদের হ্যাঁ এই অ্যাক্টিং প্রফেশন বা মডেলিং প্রফেশন, এই প্রফেশন হয়তো সহজে কেউ মেনে নিতে পারেন না। হ্যাঁ, বিশেষ করে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা, বাড়ির লোকজন, গার্জেন যারা গার্জেন রয়েছেন বা যারা তাদের আত্মীয় পরিজন রয়েছেন, তারা মেনে নিতে চান না। কিন্তু যখন সেই মানুষটা কষ্ট করে একটা পজিশনে, মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অলমোস্ট শিখরে পৌঁছে যান, তখন কিন্তু সকলে মানতে বাধ্য হন, এবং তখন সকলেই বলেন যে না, আরও সিঁড়ি আছে, উঠে যাও। কারণ ওঠার তো কোনো শেষ নেই, ভালোর যেমন কোনো শেষ নেই, আমরা সবাই জানি। হ্যাঁ, তো এই জন্যই আমি ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আর আশা রাখি আপনি আরও অনেক অ্যাওয়ার্ড আপনার ঝুলিতে জড়ো করুন, আপনার মুকুটে আরও অনেক অনেক পালক যোগ হোক। আপনি যে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন বলছিলেন, এই অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু কিছু বলেন। প্রথম এই যে আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়া কিন্তু আমি আর সেভাবে খুব এক্সপোজ ছিলাম না, মানে আমি জানতামই না যে এত সুন্দর সুন্দর যে উদ্যোগ বাংলায় নেওয়া হচ্ছে, বা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যে নেওয়া হচ্ছে, কলকাতায় যে নেওয়া হচ্ছে এত সুন্দর সুন্দর যে উদ্যোগ, সেটা ব্যাপারে আমি সত্যি ওয়াকিবহল ছিলাম না। আর বলতে গেলে প্রথম ব্রেক থ্রু যদি বলেন, তাহলে রেওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল একটি আছে, তো ওখানে আমার প্রথম ব্রেক থ্রু হয়, যেখানে কিনা আমি নিজেও জানতাম না, আমার ছবির যে কাস্ট ছিল সে ছবিটা জমা দিয়েছিল, এবং সে সেখান থেকে বেস্ট অ্যাক্টর পুরস্কার পায়। পূর্ব লাভ বলে একটা ছবি করেছিলাম সেটার জন্য। এবং তারপরের থেকে আমি এই ফেস্টিভ্যাল, এই যে আঞ্চলিক যে ফেস্টিভ্যালের যে গণ্ডিটা, সেটার সাথে আমি পরিচিত হলাম আস্তে আস্তে। এবং রেওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন টাইমস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সুতানুটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমাথেক, এবং পরবর্তীকালে ঐশিনী এন্টারটেনমেন্টের যে ফিল্ম ফেস্টিভ্যালটা হয়েছে সেইটা, আর বিশ্ব বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, অনেক এই ফিল্ম ফেস্টিভ্যালগুলোর সাথে যে পরিচিতি আমার কিন্তু একটা ওই সেম ধাপে 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 ওভার দ্য ইয়ার হয়েছে। এবং বলাই বাহুল্য যে এইগুলো সত্যি একটা খুব ভালো উদ্যোগ, যারা যারা এইগুলো করছেন এটা খুবই ভালো উদ্যোগ। তার একটাই কারণ, তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পরবর্তী প্রজন্মের জন্য, এবং এই যে প্রজন্ম যারা কাজ করছে এটার জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য ওভারঅল একটা যে প্ল্যাটফর্ম তৈরি করছেন, পরিচিতি, রেকগনিশন, যেটা আমরা সিনেমা যারা বানাই তাদের একটু দরকার হয়, রেকগনিশন, প্রমোশন, এই
এটা ছাড়া কি করে হবে? কি করে হবে? যে আমাদের যদি পরিচিতি আমরা না পেলাম, সেই Exactly. জায়গাটাই না পৌঁছতে পারলাম, তাহলে তো করে আমাদের কিছু লাভ নেই। আমি অ্যাক্টিংই করি কি আমি স্টোরি রাইট করি যাই করি হোয়াট এভার, আমার করে লাভ নেই। তো এর জন্য অবশ্যই আমিও ধন্যবাদ জানাবো আমাদের থ্রি যে এন্টারটেনমেন্ট যেটা হচ্ছে, আর আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা এটা পৌঁছতে পারছি সকলের কাছে। এবং আপনাদের বলবো না, আপনাদের থেকেও যারা একদম নতুন সবেমাত্র আসছেন তারাও একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। প্লিজ আপনি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তারপরের থেকে বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর এবং বেস্ট স্টোরি, এই তিনটের উপরই আমি আপাততর উপর পেয়ে এসেছি। এবং খুব রিসেন্টলি ঐশিনী এন্টারটেনমেন্টের তরফ থেকে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, যেটার থেকে কিনা বেস্ট ক্রিটিক্স চয়েস, যেটা আপনি তখন বলছিলেন, বেস্ট ক্রিটিক্স চয়েস আমি সেই মানুষটার নেই ছবির জন্য পেয়েছি। তো সত্যি কথা বলতে আমি জানতে চাইবো ওই গল্পটার কি বেসিসটা, কি বেসিসে হয়েছে, বা ওনার কি বেসের ওপর। আচ্ছা, আমি সেই মানুষটার নেই যে গল্পটা, সেটা হয়েছিল যে এই ভার্চুয়াল মিডিয়া দেখবেন অনেক রকমের যে টোপ যেটা ফেলা হয়, যে এরকম করে ভিডিও কল করলো, করে কেটে দিল, কেটে দিয়ে যে ট্রেন্ডটা চলছে ভার্চুয়াল হ্যাকস, এবং এই করে একটা স্ক্রিনশট পাঠিয়ে বললো আমাকে এত টাকা দিতেই হবে, নাহলে কিন্তু আমি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে আপনাকে শেষ করে দেবো। এবং সেই আমার বন্ধুর সাথে এই জিনিসটা হয়েছিল, এবং সে বেসিক্যালি সুইসাইড করে পরবর্তীকালে, যেখান থেকে আমার ওই রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে আমার এই স্টোরিটার ইন্সপিরেশন বলা, এবং আমিও চেয়েছিলাম যে মানুষকে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এটা সৃষ্টি করা, যে এরকম হচ্ছে, এটার থেকে সবাই সতর্ক থাকুক। সেইটা নিয়েই গল্প, এইটা যদি একটা দম্পতির উপর অ্যাপ্লাই হয়, তখন সেই দম্পতির জীবন কিভাবে ড্রাস্টিক্যালি বদলে যায়, সেটা নিয়েই গল্প আমি সেই মানুষটার নেই। ভীষণ ভালো লাগলো। আশা রাখি সবাই আপনারা এই ছবিটা একটু দেখবেন। দেখলে এখনকার যেরকমভাবে আমরা মানুষরা বিপদে পড়ছি হঠাৎ করে, জেনে না জেনে, দুরকমভাবে, অনেকে জেনেও পড়ছেন, অনেকে না জেনেও বিপদে পড়ছেন। হ্যাঁ, না জানার সংখ্যাই বেশি, জেনে কম। তো আশা করি স্যারের যদি ছবিটা আপনারা দেখেন, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনারা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আর একটা জিনিস বলবো, যে মানুষ কিন্তু জেনেও, অনেক মানুষ আছে যারা জেনে শুনেও, এরকম ঘটনা অন্যান্যদের সাথে হয়তো ঘটেছে, কিন্তু তবুও তারা জেনে শুনেও তারা পা বাড়িয়েছেন। আমি তাদের সেরকম মানুষদের বলবো যে তারা একটু সতর্ক হয়ে যান। এরকম কেস এসেছে বলেই আমি জিনিসটা বলছি, যে এরকম স্ক্যাম হয়ে গেছে জানে, কিন্তু নিজেও সেই একই খপ্পরে পড়েছে। তো এইটার থেকে বলবো যে মানুষ সচেতন হয়েও কিন্তু সেই সচেতনতার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে, সেটা আরও বাড়াতে হবে। সোশ্যাল অ্যাওয়ারনেস ব্যাপারটা এটাতেই করতে চেয়েছেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে ছবিটা, এবং কিছু শিক্ষামূলক তো বটেই, এছাড়াও স্যারের কিন্তু অনেক পুরস্কার রয়েছে ঝুলিতে, স্যার কিন্তু সবটা বলছেন না। যাই হোক, তো আশা করি যদি বাকি কিছু কয়েকটা বলেন, যে কটা প্রাইজ আপনি পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন, যদি আমাদের দর্শকদের একটু জানান। অ্যাওয়ার্ডটা হলো একটা ধাপ, যেটা কিনা আপনাকে এগোতে সাহায্য করবে, আরও ইন্সপিরেশন। এবং কিছু কিছু মানুষের কাছে, যেমন আমার বাড়িতে যেমন এটা আমাকে সাপোর্ট করতো না, কিন্তু 2019-এ আমার যখন ফার্স্ট অ্যাওয়ার্ডটা এলো হাওড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, আমি ফার্স্ট ডেবিউ ডিরেক্টর আমার প্রথম ছবির জন্য যখন পেলাম, তো আমার প্রথম ছবিতেই অ্যাওয়ার্ড। এবং শেষ ট্রেনে ঘরে ফিরবো না আমার ছিল ছবিটার নাম, এবং প্রথম ছবিতেই বেস্ট ডিরেক্টর ডেবিউ পেয়েছিলাম। এখনও মনে আছে, শরৎ সদন থেকে আমি বাবা মাকে নিয়ে গেছিলাম, এবং বাবা মার সেই যে রিয়াকশন, একটা এরকম একদম মধ্যবিত্ত একটা লেভেল থেকে উঠে আসা যে ছেলে, যে কিনা ABCD কিছু জানে না, শুধুমাত্র ফিল্মের বই নিয়ে পড়াশোনা করে যেটুকু শেখার শিখেছে, বা কোনো প্রতিষ্ঠান SRFTI থেকেও আমি কিন্তু পড়াশোনা করার সুযোগ হয়নি। আর একটা জিনিস যেটা বলতে চাই, যে SRFTI যেটা বলছিলাম, যে SRFTI থেকে হয়তো আমি শিক্ষা গ্রহণ করতে পারিনি, সেই আর্থিক ব্যাপারটা আমার মধ্যে ছিল না, বা আমাদের পরিবারের টানার মধ্যে ছিল না, বা ইচ্ছার জন্য ছিল না, পারিবারিক ইচ্ছা ছিল না যে আমি ফিল্ম লাইনে যাই, যে কারণে আমার SRFTI স্বপ্ন থাকা সত্ত্বেও আমি যেতে পারিনি।
কিন্তু এই বছর এই কিছুদিন আগে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বলে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল এবং সেটি অনুষ্ঠিত হয়েছিল SRFTI-তে, এবং সেখানে আমার ছবি স্ক্রিনিং করা হয় এবং সেখান থেকেই আমি অ্যাওয়ার্ড পাই অনারারি গেস্ট হিসেবে। তো এইটা একটা অ্যাচিভমেন্ট, যেখানে পড়ার স্বপ্ন দেখতাম সেখানে আমার ছবি স্ক্রিনিং হয়েছে এবং সেখান থেকে অ্যাওয়ার্ড এসছে। মানে এইটা হলো ধাপ, এইটা হলো বৃত্ত, এটা হলো বৃত্ত পূরণ। আর অবশ্যই আমাদের সঙ্গে যখন এই মানুষটিকে পেয়েছি, এত ওনার সম্পর্কে জানলাম, আর আপনারাও নিশ্চয়ই ইন্সপায়ার্ড হলেন ওনার সম্পর্কে জেনে। কারণ কি অনেকেই আছেন যেরকম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা আছি, আমাদের এটা একটা প্যাশন রয়েছে, আমাদের এটা ইচ্ছে রয়েছে, আমরা একটা মানে অ্যাক্টিং করব, অ্যাক্টর হব বা একটা ডিরেক্টর হব বা একজন স্টোরি রাইটার হব। কিন্তু দেখা গেল যে না, যেহেতু ফ্যামিলি সাপোর্ট করছে না বা হোয়াট এভার, মানে ব্যাকগ্রাউন্ড আমাদের সেরকম সাপোর্ট করছে না, তো আমরা দুপা গিয়ে হয়তো স্টপ হয়ে গেলাম। কিন্তু না, হবেন না, প্লিজ হবেন না, এগিয়ে যান। কারণ শুনতেই পেলেন স্যারের মুখ থেকে স্যার কীরকমভাবে মানে এগিয়ে গেছেন, এবং প্রথম ছবি করে তাতেই যিনি প্রাইজ হোল্ডার, মানে অ্যাওয়ার্ড হোল্ডার, তো সেরকম মানুষের কাছ থেকে আপনারা কিছু শুনলেন। ওনার কিছুই হয়তো উনি বললেন না, 100-এর মধ্যে হয়তো দু একটা কথা আমাদের বললেন। আমাদের কাছেও তো টাইম অল্প রয়েছে, বেশি তো টাইম নেই। আশা করি ওনাকে আবার পাবো এবং আপনারাও ইন্সপায়ার্ড হবেন, আপনাদেরও ভালো লাগছে এই প্রোগ্রাম দেখতে। অবশ্যই জানাবেন কিন্তু যে এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে দেখতে, বা আপনারা কীরকমভাবে ফিল করছেন বা এর থেকে কতটা কি শিখতে পারছেন। কারণ স্যারেদের যা কথা, এনাদের থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে। ইনফ্যাক্ট আমি সামনে বসে আমিও কিন্তু অনেক কিছু শিখলাম, আমারও কিন্তু অনেক কিছু অজানা ছিল, আমি জানতে পারছি। আশা করি সামনের দিনে আরও জানতে পারবো, আর স্যাররাও এগিয়ে যাবেন, আমাদের এই প্রোগ্রামও এগিয়ে চলবে। আর স্যারকে তো অসংখ্য আজকে ধন্যবাদ দিতেই হয়, আর আশা রাখবো আবার আসবেন আমাদের প্রোগ্রামে, এসে আমাদের প্রোগ্রামকে আরও আলোকিত করে তুলুন, আরও দর্শকের কাছে পৌঁছে দিন। আর আমাদের এই প্রোগ্রাম আজকে বিশ্ববঙ্গে অতিথির সঙ্গে কথোপকথনে বিনোদন, এই প্রোগ্রামে আমরা আরও অনেক অতিথিকে সঙ্গে রাখবো, বা প্রতিদিন আপনাদের চেষ্টা করব আপনাদের মনের মণিকোঠায় পৌঁছে যেতে। অবশ্যই চেষ্টা করব, সেই সঙ্গে আপনারাও থাকবেন, চোখ রাখবেন B3 ডিজিটাল।